এক বনেদি পরিবারে ঘটে নতুন বউয়ের আগমন। ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। বিয়ের পরের এই রাত কালরাত্রি নামে পরিচিত। এই কালরাত্রিতেই বিয়ে বাড়িতে পাওয়া যায় একটা মৃতদেহ। তবে কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তবে প্রশ্ন একটাই, খুনি কে? পরিবারের কোনো সদস্য নাকি বাইরের কেউ? বলছিলাম সম্প্রতি হইচইয়ে রিলিজ প্রাপ্ত ওয়েব সিরিজ কালরাত্রির কথা। এই সিরিজে একটা অদ্ভুত পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে। এই পরিবারের প্রতিটি সদস্য যেন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক একটা রহস্য। সিরিজের প্রতিটি এপিসোডে ধীরে ধীরে উন্মোচন হতে থাকে সব রহস্য। পুরনো সম্পর্ক, অজানা শত্রুতা, লুকোনো গোপন কথা, সব মিলিয়ে বাড়ির প্রতিটি কর্নার যেন এক একটা ধাঁধার টুকরো। কেউ কি পারবে এই ধাঁধার সমাধান করতে, নাকি কালরাত্রির অন্ধকারে তলিয়ে যাবে সবকিছু? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি রহস্যময় সিরিজের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা দেখতে পাই দেবী নামের একটা মেয়ের শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে। দেবী থালায় রাখা আলতায় পা দিয়ে গৃহপ্রবেশ করবে। ঠিক তখনই দেবীর বান্ধবী মায়া বলে, থালায় যে আলতাটা দেখছিস সেটা কিন্তু আলতা নয়, সেটা তোর বরের রক্ত। মায়ার কথা শুনে দেবী ভয় পেয়ে যায়। দেবীর শাশুড়ি ইন্দ্রাণী দেবীকে গৃহপ্রবেশ করতে বলে। দেবী কিছুটা ভয়ে ভয়ে আলতায় পা ডুবিয়ে গৃহপ্রবেশ করে। দেবীর বিয়ে হয়েছে রায়বর্মন বাড়ির ছেলে রুদ্রর সাথে। তবে এটা রুদ্রর প্রথম বিয়ে নয়। রুদ্রর প্রথম স্ত্রী ঋতিকা মারা গেছে। দেবী রুদ্রর দ্বিতীয় স্ত্রী। রায়বর্মন বাড়ির কর্তা হচ্ছে সমরেশ রায় বর্মন, আর কর্ত্রী হচ্ছে ইন্দ্রাণী রায় বর্মন। রুদ্র তাদের বড় ছেলে। এছাড়াও বাড়িতে আছে মেঝো ছেলে অজিত, তার স্ত্রী রায়, ছোট ছেলে বরুণ, তার স্ত্রী কীর্তি, এবং রায় বর্মন বাড়ির একমাত্র মেয়ে শিবানী। শিবানীর বিয়ে হয়েছে বিজয় নামের একটা ছেলের সাথে। রায় বর্মন পরিবার বেশ সম্ভ্রান্ত এবং বনেদি পরিবার। টাকা পয়সা, সামাজিক অবস্থান সব দিক থেকেই অনেক উঁচু অবস্থানে আছে তারা। তাদের তুলনায় দেবীর পরিবারের অবস্থা অনেকটাই নিচু। এত সম্ভ্রান্ত পরিবার হয়েও সমরেশ তার বড় ছেলের বিয়ে এমন একটা পরিবারে দিচ্ছে, এর পেছনে অনেক বড় কারণ আছে। কি কারণ সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, বিয়ের আগের দিন বেশ ধুমধাম করে দেবীর গায়ে হলুদ হয়। বাড়ির সবাই আনন্দে মেতে থাকলেও দেবীর মা বাবা কোনো একটা কারণে চিন্তিত ছিল। ওরা দেবীর কাছে কিছু একটা গোপন রেখে দেবীর বিয়ে দিচ্ছিল। দেবীর মা একবার দেবীর বাবাকে বলে, আমার মনে হয় দেবীকে জানানো উচিত কেন সমরেশ রায় বর্মন দেবীর সাথে নিজের বড় ছেলের বিয়ে দিচ্ছে। দেবীর বাবা বলে, একদম চুপ করে থাকো, আর কতদিন মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবো? বিয়েটা হতে দাও। গায়ে হলুদের পর দেবী যখন গোসল করছিল, দেবীর বান্ধবী মায়া দেবীর রুমে নক করতে শুরু করে। দেবী বারবার জানতে চায় কে নক করছে। মায়া কোনো জবাব দেয় না। দেবী দরজা খুলে মায়াকে দেখে বলে, তুই এসেছিস, আগে বলবি তো, আমি তো ভাবলাম কে না কে এসেছে। ওর চিরাগ কিভাবে আসবে? চিরাগ তো মারা গেছে। চিরাগ হচ্ছে দেবীর এক্স বয়ফ্রেন্ড। কিছুদিন আগেই সে মারা গেছে। চিরাগ কিভাবে মারা গেল এটাও একটা বড় রহস্য। যাই হোক, মায়া বলে, তোর বরের সাথে তোর অনেক মিল। তোর যেমন হবু স্বামী মারা গেছে, তেমনি তোর বরেরও স্ত্রী মারা গেছে। এরপর মায়া বলে, আমি একটা ভবিষ্যৎবাণী করতে এসেছি। তুই তো জানিস আমি যা ভবিষ্যৎবাণী করি সব সত্যি হয়। দেবী জানতে চায়, কি ভবিষ্যৎবাণী? মায়া বলে, বিয়ের দিন রাতে, অর্থাৎ কাল রাতে তোর বর মারা যাবে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিয়ের প্রথম রাতে নতুন বর বউ আলাদা থাকে। ওই রাতে বর বউ একে অপরের মুখ পর্যন্ত দেখতে পারে না। তাই এই রাতটাকে কালরাত্রি বা কাল রাত বলা হয়। যাই হোক, মায়ের এমন ভবিষ্যৎবাণী শুনে দেবী অনেক ঘাবড়ে যায়। পরের দিন দেবীর বিয়ে ভালোভাবেই সম্পন্ন হয়। দেবীর বর রুদ্র অনেকটা উগ্র স্বভাবের। বিয়ের দিনেও বউ নিয়ে বাড়ি ফেরার সময় সে গাড়িতে বসে ড্রিঙ্কস করছিল। রুদ্রর ছোট ভাই অজিত রুদ্রকে নিষেধ করলেও রুদ্র কোনো কথাই শোনে না। বাড়িতে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে যখন ওরা বাড়ির দিকে যাচ্ছিল, তখন দেবীর কিছুটা অস্পষ্ট স্মৃতি মনে পড়ে। কেউ একজন ছোট একটা বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এই স্মৃতি মনে পড়তেই দেবীর মাথা ঘুরতে শুরু করে। দেবী প্রায় পড়েই যাচ্ছিল, তখন অজিত দেবীকে ধরে ফেলে। ব্যাপারটা রুদ্রর খুব একটা ভালো লাগে না। এরপর বাড়ির সবাই যখন নতুন বউকে বরণ করে নেয়, তখন রুদ্র সবার সামনে অজিতের স্ত্রী রাইয়ের গালে হাত বুলিয়ে বলে, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। রুদ্র বাবা মা রুদ্রকে এমন আচরণ করতে নিষেধ করলে রুদ্র বলে,
অজিত একটু আগে আমার স্ত্রীকে স্পর্শ করেছে, তাই আমি ওর স্ত্রীকে স্পর্শ করে শোধ নিয়ে নিলাম। রুদ্রর বাবা সমরেশ রেগে গিয়ে রুদ্রকে নিজের স্টাডি রুমে ডাকে। আর দেবীর গৃহপ্রবেশ হওয়ার পর রুদ্রর বোন শিবানী দেবীকে তার রুমে নিয়ে যায়। দেবী অবাক হয়ে রুমটার চারপাশে চোখ বুলায়। রুমটা কেন যেন তার খুব পরিচিত লাগছে, কিন্তু দেবীর তো মনে পড়ে না সে আগে কখনো এই বাড়িতে এসেছে কিনা। শিবানী কোনো কারণ ছাড়াই দেবীকে তুই তোকারি করে বলে, তোর কি সত্যি কিছু মনে পড়ছে না নাকি অভিনয় করছিস? দেবী শিবানীর কথা কিছুই বুঝতে পারে না। এর মাঝে শিবানীর হাজবেন্ড বিজয় শিবানীকে ডেকে বলে মেজো বউ কীর্তি তাকে ডাকছে। অন্যদিকে সমরেশ রুদ্রকে বলে, আজকের দিনটা মদ পান না করলে কি খুব ক্ষতি হতো? আর রায়ের সাথে এমন আচরণ করা কি তোমার উচিত হয়েছে? রুদ্র বলে, রায়ের গায়ে একটু হাত দিয়েছে বলে তোমার এত গা জ্বলছে কেন? রুদ্র কথা শুনে সমরেশ ক্ষেপে যায়। রুদ্র কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে যায়। ওই সময় রুদ্রর মা ইন্দ্রাণী এসে সমরেশকে বলে, এত বড় ছেলের গায়ে হাত তোলা কখনোই ভালো কাজ না। তোমার ছেলেরা এখন পর্যন্ত তোমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, সেটা নিজের কর্মের কারণে হারিয়ে ফেলো না। তুমি এভাবে হাত তুললে একদিন ওরাও তোমার উপর হাত তুলবে। সমরেশ বলে, এমনটা কখনোই হবে না। আমার ছেলেরা জানে আমি যেমন তাদের জন্য সবকিছু করতে পারি, তেমন প্রয়োজনে তাদেরকে খুনও করতে পারি। ইন্দ্রাণী বলে, তোমার চরিত্রের কারণে একদিন তোমার ছেলেরা তোমাকে ঘৃণা করবে। আগেরকার যুগে তো মানুষ বাইজি বাড়ি গিয়ে মনোরঞ্জন করত, কিন্তু তুমি তো নিজের বাড়িতেই মনোরঞ্জনের ব্যবস্থা করেছ। এ কথা শুনে সমরেশ রেগে গিয়ে ইন্দ্রাণীর গায়ে হাত তোলে। এদিকে শিবানী চলে যাওয়ার কিছুক্ষণ পর রুদ্রর মামাতো বোন স্নেহা দেবীর কাছে যায়। দেবী স্নেহাকে বলে মায়াকে ডেকে দিতে। এরপর দেবী স্নেহার কাছে জানতে চায় ঋতিকা কিভাবে মারা গেছে। স্নেহা প্রথমে কোনো জবাব না দিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেবী নাছোড় বান্দা। সে ভালোভাবে জিজ্ঞেস করলে স্নেহা বলে ওয়াশরুমে স্লিপ করে পড়ে মাথায় ব্যথা পেয়েছে। দেবী বুঝতে পারে স্নেহা মিথ্যা বলছে। অন্যদিকে ছোট বউ কীর্তি সমরেশের কাছে গিয়ে পা টিপতে শুরু করে। সমরেশ বলে, তুমি কেন পা টিপছ? রায়কে পাঠিয়ে দাও। কীর্তি বলে, আমাকে একবার সুযোগ করে দিন, আমি সবকিছু রায়ের থেকেও ভালোভাবে করব। সমরেশ রেগে গিয়ে কীর্তিকে দূরে সরে যেতে বলে, কিন্তু কীর্তি কোন কাজটা করার সুযোগ চাচ্ছিল, আর কি সেই কাজ যা শুধু রায় করতে পারে? কি সম্পর্ক সমরেশের সাথে রায়ের? কি চলছে রায় বর্মন বাড়ির ভেতরে? সব প্রশ্নের উত্তর জানতে পারবো ধীরে ধীরে। দেবী একা একা বাড়ির ছাদে বসে কাঁদছিল। মায়া দেবীর কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইলে দেবী বলে, গায়ে হলুদের রাতে তুই যে কথাটা বলেছিস সেটা বারবার আমার কানে বেঁচেই চলছে। আমার মনে হয় বাড়ির সবাইকে জানানো উচিত আজ রাতে রুদ্রর মৃত্যু হবে। মায়া বলে, কেউ তোর কথা বিশ্বাস করবে না, সবাই তোকে পাগল ভাববে। সত্যি সত্যি যদি রুদ্রর মৃত্যু হয় তখন সবাই তোকেই কিলার ভাববে। দেবী বুঝতে পারে না তার কি করা উচিত। সে নিজের রুমে বসে চিন্তা করতে থাকে। এরই মাঝে বাড়ির কাজের মেয়ে তানি খেয়াল করে রুদ্র রুমের দরজাটা খোলা। তানি চেক করার জন্য রুদ্র রুমের ভেতর ঢুকলে দেখতে পায় বেডের উপর রুদ্র রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তানি তখন অনেক জোরে চিৎকার করে। তানির চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। সকাল হতেই পুলিশও উপস্থিত হয়। এই কেস ইনভেস্টিগেট করছে ডিএসপি সাত্তকী, আর তাকে অ্যাসিস্ট করছে সাব ইন্সপেক্টর ইমন। সমরেশ পুলিশকে বলে, আপনাদের যা কাজ আছে তাড়াতাড়ি শেষ করে ফেলুন। এই এলাকায় আমার যথেষ্ট সম্মান আছে। বাড়িতে থানা পুলিশের ঝামেলা হলে এলাকায় আমার মান সম্মান থাকবে না। সাত্তকী বলে, কি আর করবেন, খুনি যদি আপনাদের পরিবারেরই কেউ হয় তাহলে একটু মান সম্মান তো যাবেই। সমরেশ বলে, আপনি হয়তো এই থানায় নতুন এসেছেন, তাই আমাকে চিনতে পারেননি। সাত্তকী বলে, আমি আপনাদেরকে ভালোভাবেই চিনি। আপনি লাইফ কেয়ার সুপার স্পেশালিটি হসপিটালের চেয়ারপারসন। রুদ্র ছিল ওই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর, আর আপনার মেজো ছেলে অজিত হচ্ছে হসপিটালের সবথেকে ইম্পর্টেন্ট পারসন, অর্থাৎ হসপিটালের সার্জন। আর ছোট ছেলে বরুণ, তার কথা আর কি বলবো, তার ঠিকানা তো মদের বার, নয়তো কোনো পতিতালয়। এরপর সাত্তকী জিজ্ঞাসাবাদ শুরু করে। সাত্তকী প্রথমে অজিতকে জিজ্ঞেস করে চুলের কাঁটাটা কার। মূলত রুদ্রর পিঠে মেয়েদের একটা চুলের কাঁটা গেঁথে আছে, হয়তো এই কাঁটার সাহায্যেই রুদ্রকে হত্যা করা হয়েছে। তাই সাত্তকী জানতে চায় এই কাঁটাটা বাড়ির কোন নারী সদস্য ব্যবহার করত। অজিত বলে, আমি জানি না। সাত্তকী জানতে চায় ডেড বডি সবার আগে কে দেখেছে। ইমন জানায় কাজের মেয়ে তানি। সাত্তকী ইমনকে বলে তানির সাথে কথা বলতে। এরপর সাত্তকী বাড়ির সদস্যদেরকে উদ্দেশ্য করে বলে, এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার আগে কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। সমরেশ বলে, আপনি কি আমাদেরকেই সন্দেহ করছেন নাকি? সাত্তকী বলে, এখন পর্যন্ত বাড়িতে জোরপূর্বক কারো প্রবেশ করার আলামত পাওয়া যায়নি। এর মানে এটাই দাঁড়ায় খুনি বাড়িরই কেউ, তাই বাড়ির প্রত্যেকটা সদস্য সন্দেহের তালিকায় আছে। ইমন তানির সাথে কথা বলে জানতে চায় রাতে সে কি দেখেছে।
তানি জানায়, রাতের বেলা তানি ওয়াশরুমে যাওয়ার সময় উপরের তলায় একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তানি উপরে তাকালে দেখতে পায় বোরকা পরা কেউ একজন রুদ্রর রুমের সামনে থেকে চলে যাচ্ছে। এরপর তানি ওয়াশরুমে কাজ শেষ করে রুদ্রর রুমের সামনে গেলে দেখতে পায় রুমের দরজা খোলা। সচরাচর রুদ্র দরজা বন্ধ করেই ঘুমায়। হঠাৎ খোলা দেখতে পেয়ে তানি কৌতূহলবশত রুদ্রকে ডাকতে ডাকতে রুমের ভেতরে গেলে দেখতে পায় রুদ্রর রক্তাক্ত দেহ বিছানায় পড়ে আছে। ইমন জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে দেখলে? রাতের অন্ধকারে তো এত কিছু দেখার কথা না। তানি জানায়, রুদ্রর রুমের লাইট অন ছিল। অন্যদিকে সাত্তকী দেবীর সাথে কথা বলতে চায়। দেবীর সাথে তার বান্ধবীরা সবাই ছিল। সবাই দেবীকে সান্ত্বনা দিচ্ছিল। সাত্তকী দেবীর বান্ধবীর কাছে জানতে চায় রাতের বেলা কেউ সন্দেহজনক কিছু বুঝতে পেরেছে কিনা। সবাই জানায় কেউ কিচ্ছু বুঝতে পারেনি। সাত্তকী সবাইকে বাইরে পাঠিয়ে দিয়ে দেবীর সাথে একা কথা বলে। সাত্তকী দেবীর কাছে জানতে চায় তার বাবা মা আসবে নাকি। দেবী বলে কিছুক্ষণ পর হয়তো চলে আসবে। সাত্তকী জিজ্ঞেস করে, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে? দেবী কোনো জবাব দিতে পারে না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিছুদিন আগে সমরেশ বিয়ের কথা বলার জন্য দেবীর বাড়িতে গিয়েছিল। সমরেশ দেবীর বাবা মাকে বলে, তোমাদের দেবীকে আমি রুদ্রর বউ করে নিয়ে যাব। দেবীর মা বলে, রুদ্র তো বিয়ে হয়েছে। সমরেশ বলে, বিয়ে হয়েছিল, ঋতিকা এখন আর বেঁচে নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবুও দেবীর মা এই বিয়েতে মত দিতে পারছিল না। দেবীর মা বিয়ে না দেওয়ার জন্য এটাও বলে যে রুদ্রর থেকে দেবীর বয়স অনেক কম। তখন সমরেশ দেবীর মাকে ধমক দিয়ে বলে, একদম তর্ক করবে না, আমি যা বলছি তোমরা সেটাই করবে। সমরেশের সাথে দেবীর বাবা মায়ের কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছিল দেবীর বাবা মা হয়তো সমরেশের কর্মচারী। সমরেশ বলে, পুরোহিত বলছিল রুদ্রর প্রথম 2 বিয়ে অমঙ্গলজনক হবে। আমি আগেই বিশ্বাস করিনি। ঋতিকা মারা যাওয়ার পর বিশ্বাস করেছি। ঋতিকা মরে গিয়ে ভালোই হয়েছে, কিন্তু ঋতিকার বাবা মা থানা পুলিশ কেস এসব করে খুব ঝামেলা সৃষ্টি করছে। তাই রুদ্রর দ্বিতীয় বিয়ে এমন একজনের সাথে দেব যার বাবা মা এসব ঝামেলা করতে পারবে না। দেবীর মা বলে, 2 বিয়ে অমঙ্গলজনক এর মানে কি দেবী ও ঋতিকার মতো মারা যাবে? সমরেশ কোনো জবাব না দিয়ে বিয়ের ডেট ফাইনাল করতে বলে। ওদের কথাগুলো আড়াল থেকে মায়া শুনে ফেলে। এখানে আমরা বুঝতে পারি সমরেশ বিশ্বাস করে রুদ্রর দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হবে। তাই সে এমন ফ্যামিলির মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিচ্ছে যাতে দেবীর মৃত্যু হলেও দেবীর বাবা মা কোনো ঝামেলা করার সাহস না পায়। সিন প্রেজেন্টে চলে আসছে। দেবী কোনো জবাব না দেওয়ায় সাত্তকী বারবার দেবীকে একই কথা জিজ্ঞেস করতে থাকে। দেবী এবার প্যানিক করতে শুরু করে। দেবী বলে, আমি কিচ্ছু জানি না, দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। দেবীকে প্যানিক করতে দেখে সাত্তকীও ঘাবড়ে যায়। সাত্তকী বলে, আমি এই বাড়িতে আর কিছুক্ষণ আছি, যদি কিছু বলতে চান যে কোনো সময় আমাকে বলতে পারেন। এরপর সাত্তকী তানির সাথে কথা বলতে চায়। সাত্তকী তানির কাছে জানতে চায় রুদ্রর শরীরে গেঁথে থাকা কাঁটাটা আসলে কার। তানি জানায় কাঁটাটা রাইয়ের। সকাল সন্ধ্যায় রায় রুদ্রর ঘরেই ছিল। সে সময় রায়ের মাথায় ওই কাঁটাটা ছিল, কিন্তু রায় যখন রুদ্রর রুম থেকে বের হয় তখন রায়ের চুল খোলা ছিল, চুলে কোনো কাঁটা ছিল না। এখানে আমরা জানতে পারি রায়ের সাথে রুদ্রর অবৈধ সম্পর্ক ছিল। গতকাল সন্ধ্যায় রায় যখন রুদ্রর রুমে গিয়েছিল, রুদ্র রায়ের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। তখন দরজার বাইরে থেকে রুদ্রর মা ইন্দ্রাণী ওদেরকে দেখে ফেলে। ইন্দ্রাণী রায়কে বাইরে ডেকে নেয়। রুদ্রর রুমে রায়কে এই অবস্থায় দেখে ফেলায় ইন্দ্রাণী রায়ের সাথে চেঁচামেচি করতে শুরু করে। রায় ইন্দ্রাণীকে ধমক দিয়ে বলে, চিৎকার করে সিন ক্রিয়েট করা বন্ধ করো। চিৎকার আমিও করতে পারি, আর আমি যদি মুখ খুলি তুমি টিকতে পারবে না। এসব শুনে সাত্তকী তাচ্ছিল্য করে বলে, অপূর্ব পরিবার, বাড়ির সদস্যরা দেখছি ভালোই চরিত্রবান। এরপর সাত্তকী তানিকে জিজ্ঞেস করে, এই সমস্ত ঘটনা কি তুমি একাই দেখেছ নাকি আর কেউ দেখেছে? তানি জানায় দূর থেকে দেবীও সবকিছু দেখেছে এবং শুনেছে। ইমন তানিকে বলে, তোমার কি মনে হয় কে রুদ্রকে খুন করেছে? তানি বলে, বাড়ির সবাই খুন করতে পারে, নির্দিষ্ট করে একজনের নাম বলা সম্ভব না। কিছুক্ষণের মধ্যে দেবীর বাবা মা চলে আসে। সাত্তকী এবং ইমন দেবীর বাবা মাকে দেখে একটু অবাক হয়, কারণ দেবীর বাবা মা অনেক বেশি বয়স্ক। তাদেরকে দেখে মনেই হয় না দেবী তাদের মেয়ে। দেবীর বাবা মা জানতো না রুদ্র মারা গেছে। ওরা এসেছে দেবীর বৌভাত অ্যাটেন্ড করার জন্য। ওরা যখন জানতে পারে রুদ্র মারা গেছে, দেবীর মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, রুদ্র দাদাবাবু কিভাবে মারা গেল? সাত্তকী অবাক হয়ে জিজ্ঞেস করে, মেয়ের হাজবেন্ড কিভাবে দাদাবাবু হয়? দেবীর বাবা কথা ঘুরিয়ে বলে, আমরা একটু দেবীর সাথে দেখা করতে চাই। সাত্তকী দেখা করার পারমিশন দেয়। তখনই স্নেহা এসে জানায় দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তানি পুরো বাড়ি খুঁজে দেখে দেবী কোথাও নেই। এর পরের দৃশ্যে আমরা দেবীকে দেখতে পাই। দেবী বাড়ির বাইরে একটা পুকুর ঘাটে চলে গেছে। পুকুরের সামনে দাঁড়াতেই দেবীর হ্যালুসিনেশন শুরু হয়। দেবী তার মৃত বয়ফ্রেন্ড চিরাগকে পুকুরের মাঝখানে দেখতে পায়। চিরাগ দেবীকে ডাকছিল।
দেবী ধীরে ধীরে চিরাগের কাছে এগিয়ে যায়। দেবী নিজের অজান্তেই পুকুরের মাঝখানে চলে যায়। এরপর মন্ত্রমুগ্ধের মতো পানিতে ডুব দেয়। সাত্তকী সময় মতো পুকুর ঘাটে পৌঁছে দেবীকে উদ্ধার করে। দেবী সেন্সলেস হয়ে গিয়েছিল। বাড়ির সবাই দেবীকে চারদিক থেকে ঘিরে ধরে আর দেবীর জ্ঞান ফেরানোর জন্য অপেক্ষা করছিল। দেবীর জ্ঞান ফিরতেই সমরেশ রাগারাগি করে জিজ্ঞেস করে, পুকুরে কেন নেমেছিলে? দেবী বলে, পা স্লিপ করে পুকুরে পড়ে গিয়েছিলাম। রায় সবাইকে উদ্দেশ্য করে বলে, দেবীর ভেজা কাপড় চেঞ্জ করে দেওয়া উচিত, আপনারা সবাই বাইরে চলে যান। সবাই রায়ের কথা মতো বাইরে চলে যায়। সাত্তকী ইমনকে জানায়, দেবী সবার সামনে মিথ্যে বলছে, সে স্লিপ করে পড়ে যায়নি। সাত্তকী যখন দেবীকে পানি থেকে তোলার চেষ্টা করছিল তখন দেবী বলেছিল, আমি আর বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দিন। এর কিছুক্ষণ পরেই দেবী আবারও বলে উঠছে, ওকে বাঁচান, ও না বাঁচলে আমিও বাঁচতে পারবো না। সাত্তকী কিছুতেই বুঝতে পারছে না দেবী আসলে কাকে বাঁচানোর কথা বলছিল। এদিকে রুমের ভেতর রায়কে একা পেয়ে দেবী জিজ্ঞেস করে, রুদ্রর মৃত্যুতে তুমি অনেক কষ্ট পেয়েছ, তাই না? রুদ্রকে তো তুমি অনেক ভালোবাসতে। রায় দেবীর কিছুটা হুমকি দিয়ে বলে, তুমি যদি আমাকে তার সাথে গেম খেলার চেষ্টা করো তবে এর ফল ভালো হবে না। দেবী রায়ের কথায় পরোয়া না করে বলে, তোমার চুলের কাঁটাটা অনেকেরই পছন্দ ছিল, তাই না? রায় বলে, কিসের কাঁটা? দেবী বলে, স্নেহা এবং শিবানী আমাকে রান্নাঘরে নিয়ে গিয়েছিল, তখনই আমি দেখেছি এই কাঁটা সবার কতটা পছন্দের। এখানে আমরা জানতে পারি বরুণও রায়কে পছন্দ করে। সে সুযোগ পেলেই রায়ের সাথে ফ্লার্ট করে, আর রায় ব্যাপারটা অনেক এনজয় করে। গতকাল বিকেলে বরুণ রায়ের খোপা থেকে কাঁটা খুলে রায়ের চুল খুলে দিয়েছিল, তাই দেবী এই কথাটা বলেছে। রায় এমন একটা মেয়ে যে কিনা বাড়ির সমস্ত পুরুষদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। নিজের রূপের মোহেই সবাইকে নিজের প্রতি আকৃষ্ট করে রাখতে ভালোবাসে রায়। যাই হোক, দেবী রায়ের কাছে জানতে চায়, দেবী যে রুমে থাকছে ঋতিকা কি সেই রুমের ওয়াশরুমে স্লিপ করে মারা গেছে? রায় একটু ইতস্তত হয়ে বলে, এসব আমাকে কেন জিজ্ঞেস করছো? অন্যদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাত্তকীকে কল করে দেখা করতে বলেন। ম্যাজিস্ট্রেট আরও বলে, তোমার বস প্রবল হাওলাদারকেও আমি দেখেছি, তোমাদের দুজনের সাথে আমার কথা বলা প্রয়োজন। সাত্তকী বলে, আমি এক্ষুনি আসছি। এরপর আমরা সমরেশকে দেখতে পাই। সমরেশ নিজের রুমে চুপচাপ বসেছিল। রায় এসে চেক করে সমরেশের শরীর খারাপ কিনা। সমরেশ বলে, কিভাবে যে কি হয়ে গেল বুঝতে পারছি না, ইন্দ্রাণী তো ভাবছে আমি রুদ্রকে মেরেছি। রায় বলে, মার কথা বাদ দাও, ছেলে হারানোর দুঃখে আবল তাবল বকছে। এরপর রায় সমরেশের হাতে হাত রেখে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয় দেবী ওর অতীতের সব কথা ভুলে গেছে? রায় আর সমরেশ যেভাবে হাত ধরেছিল সেটা দেখতে খুবই দৃষ্টিকটু লাগছিল। ইন্দ্রাণীও হুট করে রুমে চলে আসে এবং এই দৃশ্য দেখে প্রচণ্ড রেগে যায়। ইন্দ্রাণী বলে, তোমাদের এই সমস্ত পাপ এই বাড়িতে কাল রাত্রি জেগে নিয়ে এসেছে, এটা থেকে আমাদের কারো মুক্তি নেই। অন্যদিকে সাত্তকী ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে চায়। ম্যাজিস্ট্রেট রায় বর্মন বাড়ির কেসের ব্যাপারে জানতে চায়। সাত্তকী বলে, এখনো ফরেন্সিক রিপোর্ট হাতে পাইনি, তবে প্রাথমিকভাবে বলা যায় খুনের ধরন একদম ন্যাচারাল। হয়তো বাড়িরই কেউ খুনটা করেছে, আর যে খুন করেছে সে হয়তো লেফট হ্যান্ডেড, আর হিউম্যান অ্যানাটমি সম্পর্কে তার ধারণা আছে। সাত্তকীর সিনিয়র অফিসার প্রবাল বলে, শুধু দেখে এত কিছু বুঝে গেছ? সাত্তকী বলে, কেস সলভ করতে ইন্টেলিজেন্স প্রয়োজন, এক্সপিরিয়েন্স নয়। ম্যাজিস্ট্রেট সাত্তকীকে বলে, সমরেশ রায় বর্মনের বাড়ির কেস নিয়ে অলরেডি এমএলএ কল করেছে আমাকে। এটা অনেক হাই প্রোফাইল কেস, তাই যা করার খুব ভেবে চিন্তা করতে হবে। এরপর আমরা দেবীকে দেখতে পাই। মায়া দেবীকে জিজ্ঞেস করে, পুলিশকে কি বললি? কাকে রুদ্র খুনি হিসেবে তোর সন্দেহ হয়? দেবী বলে, আমি কাকে সন্দেহ করব? মায়া বলে, কেন, আমাকে তোর সন্দেহ হয় না? দেবী বলে, তুই কি মানুষ খুন করতে পারিস? মায়া বলে, না পারার কি আছে, তোর জন্য আমি সবকিছু করতে পারি। এর মাঝে ইন্দ্রাণী দেবীর রুমে চলে আসে। ইন্দ্রাণী দেবীর গলা চেপে ধরে বলে, তুই কেন ফিরে এলি? কেন আমার পরিবারটাকে এভাবে শেষ করে দিলি? বেরিয়ে যায় বাড়ি থেকে। দেবীর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তখন রায় ইন্দ্রাণীকে সরিয়ে দেয়। ইন্দ্রাণী চলে গেলে দেবী মায়াকে বলে, তুই শুধু মুখেই বলিস আমার জন্য সব করতে পারিস, বাস্তবে কিছুই করিস না। এত কিছু হয়ে গেল, তুই চুপ করে দাঁড়িয়ে দেখলি, কিছুই বললি না। মায়া বলে, তুই যখন সত্যিকার অর্থে বিপদে পড়িস তখন আমি তোর জন্য সবকিছু করি। এরপর দেবী বলে, আমি কিছুই বুঝতে পারছি না, এই বাড়ির মানুষগুলো এত সহজভাবে আমাকে তুই তোকারি করছে, আমার গায়ে হাত তুলছে, এটা কিভাবে সম্ভব? মায়া বলে, এটা তখনই সম্ভব যদি তুই ওদের পূর্ব পরিচিত হোস। দেবী জিজ্ঞেস করে, ওরা কি আমাকে আগে থেকে চেনে? মায়া কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ইমন দেবীর সাথে কথা বলতে আসে। দেবী বলে, আমি যা বলার সাত্তকীকেই বলবো। সাত্তকী ভেজা কাপড় চেঞ্জ করার জন্য বাড়িতে চলে গেছে।
ইমন সাত্যকীকে ডেকে নেয়। এরপর ইমন রুদ্রর ব্যাপারে কথা বলতে শুরু করলে দেবী বলে, আমি তো জানতাম রুদ্র মারা যাবে। ইমন জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন রুদ্র মারা যাবে? দেবী কোনো জবাব দেয় না। অন্যদিকে শিবানীর হাজবেন্ড বিজয় শিবানীকে জিজ্ঞেস করে, তোমরা কি দেবীকে আগে থেকেই চিনতে? তোমাদের কথা শুনে এমনটাই মনে হয়। শিবানী বিজয়ের টি শার্ট চেপে ধরে বলে, সব ব্যাপারে নাক গলাতেই শোনা, নিজের লিমিটের মধ্যেই থাকো। ভুলে যেও না তুমি পথের ফকির ছিলে। আমার বাবা তোমাকে দোকান করে দিয়েছে, আমার এক কথায় আবার সেটা কেড়েও নিতে পারবে, তাই সাবধান থাকবে। এদিকে সাত্যকী চলে আসলে দেবী সাত্যকীকে বলে, চিরাগ মুখার্জি নামের একটা ছেলে পলাশপুর হাই স্কুলের টিচার ছিল, 1 বছর আগে পানিতে ডুবে মারা গেছে। আপনি কি একটু তদন্ত করে বলতে পারবেন চিরাগ কিভাবে মারা গেছে? সাত্যকী বলে, আপনার কথা দিয়ে তো স্পষ্ট চিরাগ হয় সুইসাইড করেছে, নয়তো সেটা অ্যাক্সিডেন্ট ছিল। দেবী বলে, চিরাগ স্টেট লেভেল সুইমার ছিল, ও কিছুতেই পানিতে ডুবে মরতে পারে না, ওকে কেউ খুন করেছে, আপনি প্লিজ একটু ইনভেস্টিগেট করুন। পরদিন সাত্যকীর কাছে তার অ্যাসিস্ট্যান্ট ইমনের কল আসলে সেই ইমনকে ফোর্স নিয়ে রামবর্মন বাড়িতে চলে আসতে বলে, কারণ সাত্যকীর হাতে রুদ্রর পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। হয়তো সেখান থেকে সে কিছু ক্লু পেয়েছিল, তাই পুরো টিম নিয়ে রুদ্রদের বাড়ি সার্চ করতে চাচ্ছিল। এদিকে রায় খুব সকাল সকাল ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। তখন অজিত তাকে খুঁজতে খুঁজতে ছাদে পৌঁছে যায়, কিন্তু তাকে দেখে রায় খুশি হতে পারে না, কারণ তাদের মধ্যকার সম্পর্কটা কখনোই ভালো ছিল না। সেখানে কথায় কথায় রায়ের চরিত্র আর অজিতের দুর্বলতা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরই মাঝে বরুণ আর তার ওয়াইফের মধ্যেও ঝগড়া লাগে। বরুণের ওয়াইফ একটা সুন্দর শাড়ি পরে সেজেগুজে তার সামনে আসে, কিন্তু সেটা দেখে প্রশংসা করার বদলে বরুণ উল্টো বলে বসে, সকাল সকাল এমন বাজে সাজ দিয়েছো কেন? তার ওয়াইফ তখন অবাক হয়ে বলে, কোথায় সাজলাম, শুধু একটু কাজল দিয়েছি। তখন বরুণ বলে, কাজলের কথা বলিনি, শাড়ির কথা বলেছি, শাড়িটা খুব বাজে। সেটা শুনে তার ওয়াইফের খুব রাগ হয়, কারণ গত সপ্তাহে ওই একই শাড়ি রায় পরেছিল। তখন বরুণ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছিল। তাই তার ওয়াইফ ওই একই শাড়ি কিনে এনেছে নিজের হাজবেন্ডকে ইমপ্রেস করার জন্য। কিন্তু বরুণের কথা শুনে সে বুঝতে পারে তার ধারণা কতটা ভুল। তার হাজবেন্ড তো শাড়ি দেখে নয়, রায়কে দেখে ইমপ্রেস হয়েছে। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। সেখানে বরুণের কথা শুনে বোঝা যাচ্ছিল সে রায়কে নিয়ে কতটা অবসেসড। তবে শুধু বরুণই নয়, রায়ের নিজের হাজবেন্ড বাদে বাকি সব পুরুষের সাথেই ভালো সম্পর্ক ছিল। যেমন ধরুন তার শ্বশুর, ভাসুর, দেবর, সবাই। মেয়েটা সবার উপর যেন কালো জাদু করে রেখেছিল, কেউ তার বিরুদ্ধে একটা কথাও শুনতে পারত না। আরেকদিকে সাত্যকী রুদ্রদের বাড়ির দিকে যাওয়ার পথে হঠাৎ দেখতে পায় রোডে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই জায়গাটা ঘিরে দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ তার অতীতের কথাগুলো মনে পড়ে যায়। আসলে তার বাবা অনিন্দ একজন বড় পুলিশ অফিসার। তার বুদ্ধি আর দক্ষতার প্রশংসায় সবাই পঞ্চমুখ থাকত। কিন্তু একদিন অনিন্দর একটা বড় ভুল হয়ে যায়। সে একটা মেয়ের মার্ডার কেসের আসামি হিসেবে মেয়েটার হাজবেন্ডকে তুলে আনে। সব লক্ষ্য প্রমাণ ছেলেটার বিরুদ্ধেই ছিল, তাই অনিন্দ তাকে কোর্টে পেশ করে, আর কোর্ট থেকে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়। কিন্তু ছেলেটার আসলে কোনো দোষ ছিল না, সে তার ওয়াইফকে খুন করেনি, তাই ওই শাস্তিটা সে মেনে নিতে পারে না। জেলে যাওয়ার পর সে সুযোগ পেয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে আগুন নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণে ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করা হয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছেলেটা অনিন্দকে বলে, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, আমি কারো খুন করিনি, আপনি আসল অপরাধী বা তার বিরুদ্ধে প্রমাণ কোনোটাই জোগাড় করতে পারেননি। এই কথাটুকু বলতে না বলতেই ছেলেটা মারা যায়। অনিন্দ তার হাতে যে এত বড় একটা পাপ হয়ে গেছে এটা অনিন্দ মেনে নিতে পারে না। এই ঘটনার পর থেকে সে মানসিকভাবে সিক হয়ে পড়ে, আর একদিন রোড ক্রস করার সময় গাড়ি চাপা পড়ে মারা যায়। এসব মনে পড়তেই সাত্যকীর চোখ দিয়ে পানি ছুটতে শুরু করে, তবে সে দ্রুত নিজেকে সামলে আবারও রওনা হয়। এদিকে দেখা যায় দেবী মন খারাপ করে তার রুমে বসে আছে। এরপর যখন সে রুম থেকে বেরোতে যায় তখন দেখতে পায় তার রুমের দরজাটা বাইরে থেকে আটকানো। সে তখন জোরে জোরে বাড়ির সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না। এতে দেবী অনেক বেশি ভয় পেয়ে যায়। এমন সময় হঠাৎ সে দেখতে পায় তার রুমের ভেতর একটা অদ্ভুত লোক খালি গায়ে দাঁড়িয়ে চিৎকার করছে। তার পাশে একটা মেয়েও বসেছিল। এটা দেখে দেবী আরো বেশি ভয় পেয়ে যায়। সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কিন্তু তখনও কেউ সাড়া দেয় না। সে সময় দেবী গিয়ে জানালা দিয়ে চিরাগকে ডাকতে শুরু করে, কারণ কিছুক্ষণ আগেই চিরাগকে সে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিন্তু সেখানেও এবার তার দেখা পায় না। দেবী পাগলের মতো চিৎকার করতে থাকে। এরই মাঝে সাত্যকী সেখানে চলে আসে। তখন দেবী গিয়ে ভয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করতে শুরু করে।
এদিকে সাত্তকের টিম পুরো বাড়ি সার্চ করতে থাকে। ততক্ষণে সে দেবীকে সামলে রেখে রুদ্রর বাবা সমরের সাথে কথা বলতে আসে। তার কাছে এই বিষয়টা অদ্ভুত লাগছে যে লোকাল এমএলএ সমরের পরিচিত হওয়া সত্ত্বেও সে পুলিশের রেড আটকানোর চেষ্টা কেন করছে না। সাধারণত পাওয়ারফুল মানুষেরা তো এই ধরনের কাজকর্মই করে থাকে। তখন সমরেশ বলে, তুমি যে আমার বাড়িতে সার্চ করতে আসবে সেটা আমি আগে থেকেই জানতাম। তুমি গতরাতে আমাদের হসপিটালে গিয়েও তল্লাশি করেছো, তার মানে তোমার কাছে নিশ্চয়ই কোনো স্ট্রং এভিডেন্স আছে। তার ধারণা আসলেই ঠিক, সাত্তকের কাছে আসলেই স্ট্রং এভিডেন্স ছিল। তবে সেদিকে পাত্তা না দিয়ে সত্যদেব সাত্তকের তার বাবার ব্যাপারে কথা বলতে শুরু করে। আসলে অনিন্দ একটা সময় ওই এলাকার এসপি ছিল। সত্যদেব তাকে খুব ভালোভাবেই চিনত। আর যে কেসের কারণে অনিন্দ পাগল হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই মেয়েটার মার্ডার কেস, সেটার ব্যাপারেও সত্যদেব সবকিছু জানত। সেখানেই একটা নতুন রহস্য ফাঁস হয়। আসলে মেয়েটার হাজব্যান্ড সত্যিই বলছিল সে আসলে তার ওয়াইফকে খুন করেনি, খুন করেছিল রুদ্র। এটা শুনে সাত্তকী ভীষণ অবাক হয়। তখন সমরেশ বলে, তুমি হয়তো এখন ভাবছো রুদ্র ওই মেয়েটাকে কেন মারতে যাবে। আসলে রুদ্রর সাথে ওই মেয়েটার পরকীয়ার সম্পর্ক ছিল, এটা মেয়েটার হাজব্যান্ড জেনে যায়। কিন্তু মেয়েটা রুদ্রর জন্য এতটাই পাগল ছিল যে সে তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে রুদ্রর কাছে আসতে রাজি হয়ে যায়। কিন্তু রুদ্র তাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। একটা পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয় আর সে ওই মেয়েটাকে খুন করে ফেলে। আমি নিজেই বিষয়টা সামলেছিলাম। সেখান থেকে বোঝা যায় অনিন্দ আসলে একটা ভুল করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমরেশ এতদিন পর হঠাৎ এই রহস্য কেন ফাঁস করলো? মূলত সেই কথাগুলো বলে সাত্তকীকে কনফিউজ করে দিতে চাচ্ছিল, যাতে তার দ্বারাও তার বাবার মতো কোনো ভুল হয়ে যায়। এরই মাঝে ইমন অজিতের বেডের নিচে একটা রক্তমাখা জিন্সের প্যান্ট খুঁজে পায়। তখন আর কি, পুলিশের সন্দেহটা সম্পূর্ণ গিয়ে পড়ে অজিতের উপর। ইমন বাইরে থেকে এসে সাত্তকীকে ওই প্যান্টটা দেখায়। সেটা দেখে সে বুঝে যায় রুদ্রর মার্ডারের সাথে অজিতের কোনো না কোনো কানেকশন আছে। কিন্তু অজিত পুরো বিষয়টা অস্বীকার করে। তখন সাত্তকী বলে, আমি এর আগে তোমার হসপিটালে গিয়েও তল্লাশি করেছি। সেখানে তোমার ক্যাবিনেটের মধ্যে আমরা একটা রক্তমাখা অ্যাপ্রন খুঁজে পেয়েছি, আর সেটা টেস্ট করে জানা গেছে রক্তটা রুদ্রর ছিল। এখন কি তোমার কিছু বলার আছে? সেটা শুনে অজিত ভীষণ টেনশনে পড়ে যায়। সে তবুও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সাত্তকী তার কথা না শুনে তাকে ধরে নিয়ে যায় থানায়। তবে যাওয়ার পথে হঠাৎ তাদের সামনে এসে পড়ে দেবী। রুমের দরজা বন্ধ থাকাতে সে অনেক ভয় পেয়ে যায়। তাই সে ওই বাড়িতে আর থাকতে চায় না, তার বাবা মার কাছে ফিরে যেতে চায়। তখন স্নেহা তাকে জানায় যে তার বাবা মা বিয়ের পরদিনই তীর্থের জন্য বেরিয়ে গেছে। সেটা শুনে দেবী হতাশ হয়ে যায়। এরপর সে ওই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই গিয়ে পড়ে সাত্তকীর সামনে। তখন সাত্তকী অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এমন করছো কেন? তখন দেবী তাকে উল্টো জিজ্ঞেস করে, তুমি কি পলাশপুর গিয়েছিলে? চিরাগের ব্যাপারে কিছু জানতে পেরেছো? সাত্তকী বলে, হ্যাঁ গিয়েছিলাম। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী দুপুর 2টা নাগাদ চিরাগ পানিতে ডুবে মারা গেছে। সেই সময় তুমি কোথায় ছিলে? দেবী বলে, আমি সেই সময় পার্লারে ছিলাম। 12টায় পার্লারে গেছি আর 3:30টার ভেতর ফিরে এসেছি। কিন্তু সাত্তকী খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে সেদিন দেবী পার্লারে ছিল মাত্র 1 ঘন্টা। তাহলে বাকি 2-2.5 ঘন্টা সে কি করেছে? এই ব্যাপারে দেবীকে জিজ্ঞেস করলে সে আর কোনো উত্তর দিতে পারে না, কারণ তার কিছুই মনে ছিল না। তাই সাত্তকীরা চলে যাওয়ার পর সে মায়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ তার সব খবর তার থেকে বেশি মায়া রাখত। তো মায়া তাকে বলে, সেদিন 1টার দিকে পার্লার থেকে বেরিয়ে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে, কিন্তু আমি সেই সময় একটা কাজে বাইরে ছিলাম। তুমি আমার জন্য 3টা পর্যন্ত ওয়েট করেছিলে। তখন দেবীর পুরনো কথাগুলো একটু একটু করে মনে পড়তে শুরু করে। সেদিন সে পার্লার থেকে মায়ের বাড়িতে গিয়েছিল, কিন্তু মায়া না থাকায় দেবী তার রুমে বসে ওয়েট করছিল। কিন্তু মায়ার সেদিন ফিরতে অনেক বেশি দেরি হয়ে যায়। তাই শেষমেশ বাধ্য হয়ে দেবী তার সাথে দেখা না করেই বাড়িতে ফিরে যায়, কারণ সেদিন সন্ধ্যায় চিরাগের পরিবার তাকে দেখতে আসার কথা ছিল। তো এদিকে ইমন গিয়ে চিরাগের বাবা মায়ের সাথে কথা বলে। সেখান থেকে জানা যায় চিরাগ যেদিন দেবীর সাথে বিয়ের জন্য পাকাপাকি কথা বলতে গিয়েছিল সেদিনই পানিতে ডুবে সে মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে তো স্টেট লেভেল সুইমার ছিল, তাহলে সে কিভাবে পানিতে ডুবে মরল? এই ব্যাপারটা চিরাগের বাবা মার কাছেও বেশ অদ্ভুত লাগে। সেখান থেকে ইমন আরও একটা রহস্য জানতে পারে। চিরাগের বাবা মা জানায় যে তাদের কাছে দেবীর বাবা মাকে একটু অদ্ভুত লেগেছে। একে তো দেবীর সাথে তাদের বয়সের গ্যাপটা অনেক বেশি, তার উপর তাদের আচরণটাও বেশ অদ্ভুত। তাছাড়া তাদের কাছে দেবীর ছোটবেলার কোনো ছবিও নেই। ছোটবেলা তো দূরের কথা, 6 বছর আগের কোনো ছবিই তার বাবার কাছে নেই। 6 বছর আগে যখন দেবীর অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্টে সে মেমোরি লস করে, সেই সময়টা থেকে ছবি ছিল তার বাবা মার কাছে।
ব্যাপারটা ইমনের কাছেও বেশ অদ্ভুত লাগে। আরও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, গত 6 বছর যাবৎ দেবীর বাবা মাকে কোনো প্রকার কাজ করতে দেখা যায়নি। তাদের দেখে মনেও হয় না যে তাদের আর্থিক অবস্থাও খুব ভালো। তাহলে টানা 6টা বছর কোনো চাকরি বাকরি বা আয় রোজগার না করে তাদের কিভাবে সংসার চলল? এরই মাঝে চিরাগের মা আরও একটা কথা বলে। সেটা হলো, দেবীর বাবা প্রত্যেক মাসের শেষ বুধবার নিয়ম করে সকাল 10টায় বের হয়ে যেত আর বিকাল 4টায় বাড়ি ফিরত। সেদিন ঝড় বন্যা যাই হোক না কেন তাকে বেরোতেই হবে। কিন্তু সে ঠিক কোথায় যেত সেটা কেউ জানতো না। এসব বিষয়ে জানার পর ইমন তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সাত্তকী জিজ্ঞাসাবাদের জন্য অজিতের কাছে গেলে অজিত বলে, প্লিজ আমাকে বাঁচাও, আমি কারো খুন করিনি। কিন্তু সাত্তকী তার কথা মানতে চায় না, কারণ সব প্রমাণ তার বিরুদ্ধে। সাত্তকীর ধারণা অনুযায়ী খুনির জীববিদ্যার জ্ঞান খুবই ভালো, অর্থাৎ সে নিশ্চয়ই কোনো ডক্টর অথবা মেডিকেল স্টুডেন্ট হতে পারে, এবং সে লোকটা একজন লেফটি, অর্থাৎ সে বাম হাতে কাজ করে। শুধু তাই নয়, রুদ্রর একটা শারীরিক সমস্যা ছিল। ছোটবেলায় ফুসফুসে ইনফেকশন হওয়ার কারণে তার একটা ফুসফুস ঠিকঠাক কাজ করতো না, তাই খুনি ঠিক সেই ফুসফুস বরাবর তাকে অ্যাটাক করেছে, যাতে সে তৎক্ষণাৎ মারা যায়। অর্থাৎ খুনিকে রুদ্রর মেডিকেল হিস্ট্রির ব্যাপারেও জানতে হবে। আর এই সবকিছু মিলে যাচ্ছিল অজিতের সাথে, কারণ সে তো একজন ডক্টর, আর তার ভাইয়ের মেডিকেল হিস্টোরি হিসেবে সে খুব ভালো করেই জানতো। সেই সাথে রুদ্র একজন লেফটিও, আর তার কাছে যথেষ্ট কারণও ছিল তার ভাইকে মেরে ফেলার জন্য, যেহেতু তার ওয়াইফের তার ভাইয়ের পরকীয়ার সম্পর্ক ছিল, আর সেটা বাড়িতে সবাই জানতো। তাই তার রুদ্রকে খুন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এত কিছুর পরেও অজিত সেটা স্বীকার করে না। সে বলে, আমার বাড়ির লোকেরা খুবই ভয়ঙ্কর, আমাদের বাড়িতে এটাই প্রথম খুন নয়, এর আগেও মানুষ খুন হয়েছে, আর সে মানুষটা ছিল রুদ্রর প্রথম স্ত্রী ঋতিকা। রায়ের সাথে যে রুদ্রর অবৈধ সম্পর্ক আছে সেটা ঋতিকা জেনে গিয়েছিল, আর এটা নিয়ে সে পুরো বাড়িতে অশান্তি শুরু করে। কিন্তু রায় এই ব্যাপারে কেউ বাজে কথা বলবে সেটা তো বাড়ির পুরুষরা মেনে নিতে পারতো না, আর সব থেকে বেশি সেন্সিটিভ ছিল রুদ্র নিজেই। তাই একটা পর্যায়ে সেই ঋতিকাকে ধাক্কা দিয়ে আয়নার উপর ঘেঁষে ধরে। এতে আয়নার কাঁচ ভেঙে তার মাথায় ঢুকে যায়, আর মেয়েটা সেখানেই মারা যায়। সাত্তকী তার কথা শুনে ভীষণ অবাক হয়। এরপর সেখান থেকে বেরিয়ে সে আবারও রুদ্রদের বাড়ির দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ একটা রেড লাইট এরিয়াতে সে দেবীকে দেখতে পায়। এত রাতে মেয়েটাকে সেখানে দেখে সাত্তকীর মনে একটু সন্দেহ হয়। সে দেবীকে ফলো করতে শুরু করে। ঘটনাক্রমে সেই মুহূর্তে বরেন ওই এরিয়াতে গিয়েছিল মেয়েদের সাথে সময় কাটাতে। সে ওই জায়গায় রেগুলার কাস্টমার ছিল, কিন্তু সেদিন তার সাথে কি হতে চলেছে সেটার ব্যাপারে তার কোনো আইডিয়া ছিল না। সে প্রতিদিনকার মতো একটা মেয়ের রুমে ঢুকে পড়ে, আর তখনই তাকে মেরে ফেলা হয়। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে সাত্তকীর সাথে সাথেই সেখানে চলে যায়। এরপর সে মেয়েটার কাছে জিজ্ঞেস করলে জানতে পারে ওই খুনি প্রথমে ওই মেয়েটার উপর অ্যাটাক করে, এরপর তাকে বেঁধে আড়ালে লুকিয়ে রাখে। কিন্তু দুঃখের বিষয়, মেয়েটা খুনির চেহারা দেখতে পায় না, কারণ সে বোরকা পরা ছিল। তো এরপর সে নিচেও আড়ালে লুকিয়ে থাকে। এরই মাঝে বরুণ তার রুমে ঢুকলে ওই বোরকা পরা মেয়েটা তার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর সে তার বোরকা খুলে একটা ব্যাগের ভেতরে ভরে সেখান থেকে চলে যায়। সৌভাগ্যবশত সেই সময় রেড লাইটের মেয়েটা ওই খুনির পোশাক দেখে ফেলে, তাই তার কাছে ওই খুনির পোশাকের বিবরণ জিজ্ঞেস করে। তখন মেয়েটার চোখ পড়ে দেবীর দিকে। ওই খুনির পোশাকের সাথে দেবীর পোশাক হুবহু মিলে যাচ্ছে, তাই সে দেবীর নাম নিয়ে নেয়। কিন্তু দেবী তো এই ব্যাপারে কিছুই জানতো না। এরই মাঝে ইমন সেখানে পৌঁছে গেলে সাত্তকী তাকে দিয়ে দেবীকে বাড়ি পাঠিয়ে দেয়, আর বরুণ যে মারা গেছে এই বিষয়টা তার বাড়ির লোকদেরকে জানিয়ে দিতে বলে। ইমন তার কথা মতো দেবীকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এত রাতে পুলিশের সাথে দেবীকে দেখে সমরেশ ভীষণ অবাক হয়। তখন ইমন বলে, আমরা একটা জরুরি কাজে ওকে থানায় ডেকে পাঠিয়েছি। সেটা শুনে সমরেশ আরও রেগে যায়। তখন স্নেহা গিয়ে বিষয়টা সামলে নেয়। সে বলে, দেবী আমাকে বলেই থানায় গিয়েছিল, কিন্তু আমি যে তোমাদের বলবো সেটা আমার পরে মনে ছিল না। সমরেশ তখন তার কথা বাড়ায় না। এরপর ইমন দেবীর পতা ড্রেসটা কালেক্ট করে নিয়ে গিয়ে সমরেশকে জানায় যে বরুণ রেড লাইট এরিয়াতে গিয়ে খুন হয়েছে। কথাটা শোনা মাত্রই সমরেশের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তবে সে কোনো মতে নিজেকে সামলে ইমনকে বলে, কাল সকালের মধ্যেই পোস্টমর্টেম শেষ করে আমার ছেলেকে বাড়ি পৌঁছে দিবে। ইমন তার কথা মেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর স্নেহা গিয়ে দেবীকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? দেবী বলে, রেড লাইট এরিয়ায়। সেটা শুনে স্নেহা হতবাক হয়ে যায়। আসলে সে সমরেশের সামনে মিথ্যা বলেছিল। দেবী বেরোনোর সময় তাকে কিছুই বলে যায়নি। তাই সে আবারও জিজ্ঞেস করে, তুমি সেখানে কেন গিয়েছিলে? তখন দেবী জানায় যে তার কাছে একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছিল।
লোকটা তাকে বলেছিল, যদি তুমি চিরাগের মৃত্যুর রহস্য জানতে চাও তাহলে আমার দেওয়া অ্যাড্রেসে চলে এসো। লোকটা যে অ্যাড্রেস দিয়েছিল সেটা ছিল রেড লাইট এরিয়াতে। দেবী জানতই না ওই জায়গাটা কেন ফেমাস, তাই সে কোনো কিছু না বুঝে শুনে সেখানে চলে যায়। সেখানে হঠাৎ একটি লোক তাকে বিরক্ত করতে শুরু করে, তাই দেবী সেখান থেকে পালিয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তেই সাত্তকীর সাথে তার দেখা হয়ে যায়। স্নেহা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে এই চিরাগটাকে, কিন্তু দেবী কোনো উত্তর দেয় না। তখন স্নেহা সেখান থেকে চলে যায়। ঘটনাক্রমে সে সময় রুদ্রের বোন শিবানীও বাড়ির বাইরে ছিল। তাহলে কি সে কোনোভাবে এই খুনের সাথে জড়িত? এদিকে সাত্তকী থানায় গিয়ে অজিতকে জানায় যে তার ছোট ভাই খুন হয়ে গেছে। তখন অজিত ভাইয়ের মৃত্যুতে কষ্ট পাওয়ার বদলে এইটা ভেবে খুশি হয় যে সে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, কারণ বরুণের খুনের সময় তো সে জেলেই ছিল। কিন্তু সমস্যা হচ্ছে রুদ্রর খুনির মধ্যে যে যে বৈশিষ্ট্য থাকার কথা সেই সবই অজিতের সাথে মিলে যাচ্ছে। তখন অজিত বলে, তুমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছো সেগুলোর প্রত্যেকটাই আমাদের বাড়ির আরো দুজন লোকের মধ্যে আছে। সাত্তকী তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তারা কারা? অজিত বলে, একজন হচ্ছে আমার বাবা আর দ্বিতীয়জন রায়। আমার বাবা একজন ডক্টর ছিল আর রায় একজন নার্স, আর তারা দুজনেই লেফটি। আর এছাড়াও তারা রুদ্রর মেডিকেল কন্ডিশনের ব্যাপারে খুব ভালো করেই জানতো, আর তাদের দুজনের কাছেই খুন করার উদ্দেশ্যও ছিল। এই কথা শোনা মাত্রই সাত্তকী দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য রওনা হয়। তখনই হঠাৎ অজিতের আরও একজনের কথা মনে পড়ে। সে সাত্তকীকে পেছন থেকে ডেকে বলে, আরও একজন আছে। সাত্তকী তখন ফিরে গিয়ে জিজ্ঞেস করে, কে সে? অজিত বলে, দেবী। তার কথা শুনে সাত্তকী যেন আকাশ থেকে পড়ে। দেবীর মতো এমন সরল সোজা মেয়ে এত বড় একটা কাজ করতে পারে, এটা তার বিশ্বাসই হচ্ছে না। তখন অজিত তাকে জানায় যে দেবীর মেডিকেল সেন্স তার থেকেও বেশি ছিল, আর সে ছিল একজন সব্যসাচী, অর্থাৎ তার দুই হাতই সমানভাবে চলে। এটা শুনেই সাত্তকী রায়বর্মন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে দেবী যখন মন খারাপ করে তার রুমে বসেছিল তখনই হঠাৎ মায়া সেখানে চলে আসে। দেবী তখন লক্ষ্য করে মায়া হুবহু তার মতোই পোশাক পরে আছে। দেবী এই ব্যাপারে মায়ের কাছে জানতে চাইলে সে বিষয়টা অ্যাভয়েড করে যায়। সে দেবীকে বলে, একটু পরে পুলিশ তোমাকে ধরতে আসবে, কারণ তারা রুদ্র আর বরুণের খুনের জন্য তোমাকে ডাউট করছে। দেবী তার কথা শুনে হতবাক হয়ে যায়। তখন মায়া বলে, তোমার কারো উপর সন্দেহ হয় না? দেবী বলে, আমি কার উপর সন্দেহ করতে যাব? সেটা শুনে মায়া বলে, আমার উপরেও তো সন্দেহ করতে পারো। কিন্তু দেবী তার কথায় পাত্তা দেয় না। তার বিশ্বাস ছিল মায়া এমন কাজ করতেই পারে না। তখনই গল্পের আসল রহস্য সামনে আসে। মূলত এই সব কিছুর পেছনে ছিল মায়া। তবে রুদ্র আর বরুণই নয়, সে চিরাগকেও মেরে ফেলেছিল। দেবীও জানতো যে মায়া চিরাগকে পছন্দ করে না। তার সব থেকে অপছন্দ ছিল চিরাগের প্রফেশন, কারণ সে পেশায় একজন টিচার ছিল। এই প্রফেশনটা নিয়ে মায়ের মনে একটা ভীতি কাজ করত। আসলে একদিন মায়ের টিউশন টিচার তার বাবা মায়ের অবর্তমানে তাদের বাড়িতে চলে আসে। মায়া তখন সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লোকটা তার কথায় পাত্তা দেয় না। সে জোর করে মায়াকে ধরে নিয়ে গিয়ে তার সম্মানহানি করে। এরপর অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল লোকটা মানসিকভাবে অসুস্থ। এর মাঝেই মায়ের বাড়ির লোকেরা ফিরে আসলে বেচারির ওই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায়। তখন লোক জানাজানি এবং বদনামের ভয়ে ওই টিচার সুইসাইড করে ফেলে। তখন বোঝা যায় দেবী যে লোকটার কথা কল্পনা করে সবসময় ভয় পায় সেটা আসলে মায়ের ওই টিচার ছিল। মায়ের ইনসিডেন্টটা শুধুমাত্র তার উপরেই নয়, দেবীর উপরেও অনেক ইফেক্ট ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিরাগ এসবের মধ্যে কখনোই ছিল না, তাহলে মায়া তাকে কেন খুন করলো? কারণটা হচ্ছে মায়া দেবীর প্রতি অনেক উইক ছিল। সে কখনোই দেবীকে তার কাছ থেকে আলাদা হতে দিত না। সে সবসময় ভাবত দেবীর বিয়ে হয়ে গেলে সে তার কাছ থেকে দূরে সরে যাবে। তাই দেবীর অবর্তমানে সে দেবীর হাজবেন্ড এবং বয়ফ্রেন্ডকে খুন করেছে। দেবীর সবকিছু শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তখন মায়া বলে, ভয় পেও না, আমি এখনো তোমার অনেক সাহায্য করতে পারি, কিন্তু পুলিশের সামনে তুমি আমার নাম নেবে না। সে এটাও জানায় যে রায়বর্মন বাড়িতে আরো 4টা খুন হতে চলেছে, আর দেবীকে পুরো বিষয়টা সামাল দিতে হবে। দেবী এসব শুনে হতবাক হয়ে যায়। এই মায়াকে সে কখনোই চিনত না। তবে এখনো একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে দেবীর প্রতি অবসেশনের কারণে মায়া না হয় দেবীর পছন্দের মানুষগুলোকে খুন করেছে, কিন্তু রুদ্র পরিবারকে খুন করার কারণ কি? এখান থেকে আইডিয়া করা যায় যে মায়ার এমন কাজের পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। তবে সেই রহস্যটা জানার আগেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পের অনেক রহস্য জানা এখনো বাকি থেকে গেছে, যেটা হয়তো আমরা কাল রাত্রের সেকেন্ড পার্টে জানতে পারবো। আশা করা যায় আগামী বছরই আমরা কাল রাত্রের দ্বিতীয় সিজন দেখতে পারবো। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে সেকেন্ড পার্ট রিলিজ হওয়া মাত্রই আপনাদের কাছে সেটার গল্প নিয়ে হাজির হব।
তবে ততদিন আমাদের চ্যানেলের গল্পগুলো দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।